আপনার ভাবি আপনার মায়ের সব স্মৃতি মুছে ফেলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের চাষি চিনি গুঁড়া চাল, এগুলো আমি যে ফারহানা আপু দেশ থেকে আসছে, তো আপুকে দিয়ে দেশ থেকে আনাইছিলাম। আপুকে বলছিলাম যে আপু তোমার যদি ওজন থাকে তাহলে আমার জন্য একটু চাল নিয়ে আইসো। তো আপু যে 3 কেজি মতো নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, দেশের চাল পোলাওয়ের চালের না মানে অন্যরকম একটা ঘ্রাণ থাকে, যেটা এখানে পাই না, আসলে এখানে চাল থেকে পাই না। তো আপু আলহামদুলিল্লাহ নিয়ে আসছে। তারপরে আপুকে বলছিলাম একটু বিট লবণও নিয়ে আসতে, কারণ আমার এই যে পুত্রকে দেখতে পাচ্ছেন, দেখেন পুত্র আমার চুল আশ্রাইছে, গোসলের পরে নিজে নিজে চুল আশ্রাইছে, দেখেন খুব সুন্দর একটা চুলের স্টাইল দিছে আমার ছেলে আশ্রয়ে। 2 সাইডে আশ্রয় নেই, শুধু মাঝখানে আশ্রাইছে। বলো, এখন ভাত খাবা যে পেয়ারা দিব বিকালে। তো আমার ছেলে হলো পেয়ারা দিয়ে বিট লবণ খায়। তো এখানকার দোকানের বিট লবণগুলো একটুও ভালো না, আমি একটা কিনছিলাম। তো আপুকে বলছিলাম আপু আমার জন্য বিট লবণও নিয়ে এসো। তো আপু বলতেছিল বিট লবণ বাসায় আছে। তারপর বাসা থেকে যে আমাকে এক বক্স ভর্তি করে বিট লবণ দিছে, আবার আমি আলু বোখরাও আনাইছি আর কি। তো এই হলো। আর আপুদের বাসায় তো কালকে গেলাম, দাওয়াত ছিল। তো দাওয়াত শেষ করে আমরা, শেষ না ঠিক, দাওয়াতের মাঝখানে আমরা আবার আপুদের নিচে একটু নামছিলাম, নেমে হলো একটু ঘোরাঘুরি করলাম। তখন হলো ওই যে একটা অ্যারাবিয়ান শপ থেকে আমি এই দুধের প্যাকেটটা কিনলাম। আপুর বাসায় দেখলাম, তো আপু বললো যে এটা অ্যারাবিয়ান দুধের প্যাকেট এবং খুবই ভালো নাকি গুঁড়া দুধটা। তো এটা কিনলাম। আর আমার যেহেতু একটু পপকর্ন খাওয়ার অভ্যাস আছে, তো এই পপকর্নের প্যাকেট মানে এই ভুট্টার প্যাকেটটাও আপুদের দোকানের নিচ থেকে কিনে নিলাম আর কি। তো এই যে টুকটাক বাজার। আর এই যে তোষানের বাবার সাথে হলো নিচে গেছিল, আমার একটা পার্সেল আসছে, ওইটা আনতে গেছিল। ওই যে চলে আসছে মিস্টার তোষান সাহেব। বাইরে অনেক রোদ আর অনেক গরম। তো আমি একটা কিচেনের নিচে যে কার্পেটটা দেখতে পাচ্ছেন, এটা ছোট হয় আর দেখা যায় যে এটা ময়লা হলে এটা ওয়াশ করতে দিলে পারার কিছু থাকে না। তো এই জন্য আমি একটা কার্পেট অর্ডার করছিলাম এই যে কিচেনে দেওয়ার জন্য আর কি। মাত্র কয় রিঙ্গিত, 9 রিঙ্গিত না 8.5 রিঙ্গিত মতো নিচ্ছে এই কার্পেটটা। 843 নিছে। তো এটা দেখি এখন ঘরটর মুছে ঘরটর ক্লিন করে নতুন কার্পেটটা বিছাবো কিচেনের নিচে একটা কার্পেট থাকলে ভালো হয় আর কি, এখানে বসে কাজ টাজ করতে, তারপরে সব কিছুর জন্য সুবিধা হয়। এখন ঠিক বাজে হলো বিকাল 6টা মতো। আমি আর রাশেদা ভাবি একটু বাইরে যাব। তো তাবিবকে হলো তাবিব তুষান ভাবির বাসায় থাকবে আর কি। রায়ান আছে, ভাই আছে, ওখানে থাকবে। দাও জিতে দাও হ্যাঁ ভাই, চুপ ভাই আর রায়ানের সাথে থাকবে আর কি। আমি আর ভাবি যাচ্ছি একটু কাজে। আর তুষানের বাবা একটু করে অফিস থেকে চলে আসতে, তারপর ওদেরকে ভাইয়ের বাসা থেকে নিবে আর কি। এই যে আমি আর ভাবি আমরা এখন হাঁটতেছি, হাঁটতে আমরা এখন, কি গাছ এটা? বেরি গাছ। ও মালবেরি, একটা মালবেরি গাছ বাংলাদেশে আছে ভাবি, দেখলাম মালবেরি গাছ। তারপরে এখানে একটা মেহেদি গাছ। আমরা হাঁটতে আমরা যাবো হলো শপিং মলে। তো কাছেও না দূরেও না, বাট হাঁটতে যাচ্ছি, বিকালের হাঁটাও হবে। ওই যে ডিসকাউন্ট ছিল যে ওই ডিসকাউন্টের ওই মলটাতে যাবো আর কি, এখন আছে কিনা ডিসকাউন্ট দেখার জন্য। আর এখানে এই আখগুলা কেউ খায় না মনে হয় ভাবি, এগুলো কেউ খায় না। আর ওইটা কি গাছ দেখেন, এটা কি? হ্যাঁ কি সুন্দর ফল হয়ে আছে, এমনি মনে হয়। হ্যাঁ কি সুন্দর। আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে প্রত্যেকটা গাছের যেরকম পাতায় পানি জমে আছে। কি খাবো? মরে যাবো না তো? ছিল, দেখছিলাম আমি। বিসমিল্লাহ। আমরা হাঁটতে এই যে দানাকোটা পার্কে চলে আসছি। পার্কে এসে দেখতেছি এখানে নদী হয়ে গেছে। এটা মনে হয় একটু নিচু জায়গা ভাবি, এই জন্য পানিটা যাইতে পারে নাই। হাটে আসাটা যায়, কিন্তু ওই যে আসার পরে ভেজাল, ওদিকে দৌড় দিবে। এই পার্কটা অনেক সুন্দর, আমরা আসতাম আগে। হ্যাঁ খেলতে পারে, খেলা। কোন দিন যাবো চলেন। আমরা আজকে আবারও আসছি। এই ভাবি এটার কথা বলছিলেন আপনি, এই আইশ্যাডোটার কথা বলছিলেন, এটা নিছিলেন আপনি? এটা নাম নেই নিছিলাম ওদিক থেকে না? হ্যাঁ যে ডিসকাউন্ট দিচ্ছে ওইখানে আমরা আজকে আবারও আসছি। তো ডিসকাউন্ট তো হিউজ ডিসকাউন্ট, এটা অনেকদিন ধরেই মনে হয় থাকবে, আজকে থাকবে কিনা জানতাম না। আর এটা হলো ভাবি যেটা আপনি কোনটা ট্রাই করছেন? মানে এই যে এটা দিছি ওইটা, আপনার এটা তো মিশে গেছে মনে হচ্ছে। হ্যাঁ এটা তো একদম মিশে গেছে হাতের সাথে মনে হচ্ছে।
এই যে এটা দিয়েছেন না, এটা তো হাতের সাথে এটা দিলাম এটা এটা মেসো এটা একদম মিশে গেছে মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু আপনি এটা তো ডার্ক ভাবি, আপনার তো ডার্ক লাগবে না, আপনার তো লাইট লাগবে, আপনার স্কিন টোন অনুযায়ী তো লাইটটা লাগবে। এগুলো একটু ডার্ক, এটা দেখি এটা একটু ট্রাই করে দেখেন। এখানে আছে, অনেকগুলি আছে, এই দেখেন অনেকগুলি আছে। এগুলো হলো আই শ্যাডো। লিপ ক্রিম, এটা ভালো না। হ্যাঁ ওইটা লাইট, এটা অনেক ভারী। ওইটা হলো ওই যে ফুল কভারেজ বলে না, ওইটা মানে ফুল কভারেজ, মানে এটা হলো যে মিশতে হ্যাঁ অনেক সময় লাগবে, এটা ব্লেন্ড করতে হবে আপনার অনেক। ওইটা নাকি বিশাল বড় একটা ড্রাম স্টিক দিয়েছে, বিশাল বড়, দেখেন বিশাল, এত বড় যে ভাবি খেতেই পারবে না। তো আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা একটু টেক্সাসে বসছি, যে ভাবলাম এই টুকটাক কিছু একটু খাই আর কি, তেমন আহামরি কিছু না, হালকা পাতলা। আমি একটা র্যাপ নিছি, আপনার যেটা ভালো লাগে, আপনি তো দুইটা সময় দুইটা মিলে খাওয়া যাবে, এই জন্য 2 রকমের আনছি। টেক্সাসে একটা জিনিস খুব ভালো, যে আনলিমিটেড ড্রিঙ্কস খাওয়া যায়, এই জিনিসটা এখনো পর্যন্ত আছে আর কি, আনলিমিটেড ড্রিঙ্কস। সেখানে আমরা অর্ডার করছিলাম একটা চিকেন কম্বো, 1 পিস চিকেন, একটা ড্রিঙ্কস। চিকেনের এমন সাইজ, আর র্যাপের সাইজটাও কতটুকু করে ফেলছে। আর যাই হোক, আবার একটা পরে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। এই তো আমরা এখন খাবো টাবো, তারপর আস্তে ধীরে আমরা আবার হাঁটা ধরবো, হাঁটতে হাঁটতে আমরা আবার বাসায় চলে যাবো। আর আমি হাঁটতে হাঁটতে আবার আসলাম। আমাদের বাসা থেকে শপিং মলটা হেঁটে গেলে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। আমরা হাঁটতে হাঁটতে বিকালে গিয়েছি, হাঁটতে হাঁটতে আসলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে পাবলিক প্ল্যাটফর্মে যেহেতু থাকি, পাবলিক প্ল্যাটফর্মে যতদিন কাজ করতেছি ততদিন অনেক কিছু ফেস করতে হবে, এটা জানি। বাট কিছু কিছু জিনিস আছে যে ধরেন মানে কি বলবো, আচ্ছা আমি বলি তাহলে। গতকালকে আমি হলো দাওয়াতে গিয়েছিলাম ফারহান আপুদের বাসায়। তো দাওয়াতে গিয়েছি, দাওয়াত তখন কয়টা বাজে আমার এখানে, তখন কয়টা 9:30 বা 10টা এরকম বাজে। আমি হঠাৎ করে আমার যে মোবাইলটাতে আমার হলো আমার বাংলাদেশি ব্লগার চ্যানেল, সেই মোবাইলটা আমি হাতে নিয়েছি। হ্যাঁ, হাতে নেওয়ার পরে দেখতেছি, আমি যেহেতু কমেন্ট চেক করি না, বাট খেয়াল করে দেখবেন যে চ্যানেলে ঢুকে কমেন্ট চেক না করলেও নোটিফিকেশনে, চ্যানেলের নোটিফিকেশনে কমেন্ট শো করে। এটা মানে নতুন নিয়ম করেছে, আগে কিন্তু এটা ছিল না। ইদানিং দেখতেছি চ্যানেলের নোটিফিকেশনে কিছু কিছু কমেন্ট, সব কমেন্ট না, হয়তো 1-2টা কমেন্ট এরকম শো করে। তো এরকম একটা কমেন্ট শো করতেছে যে আপনার ভাবি আপনার মায়ের সব স্মৃতি মুছে ফেলতেছে, আপনি কি পারবেন আপনার শাশুড়ির স্মৃতি এভাবে মুছে ফেলতে? তো আমি না বুঝতে পারিনি যে হঠাৎ করে এরকম কমেন্ট কেন। তারপরে আমি ভাবলাম যে দেখি তো মানে ভাবির ব্লগে কিছু আছে কিনা। তো ভাবির ব্লগে ঢুকলাম, ঢুকে তো যাই হোক ব্লগটা দেখলাম, দেখার পরে দেখলাম যে আমাদের রান্নাঘরের যে মিক্সশেপটা ছিল, আমরা এটাকে মিক্সশেপ বলি, অনেকে খাবার রাখার জায়গা বলে, বা অনেকে শোকেস না, ঠিক মিক্সশেপ, যাই হোক আমরা মিক্সশেপ বলি। তো ওইটা কাঠের একটা মিক্সশেপ, ওইটা আমাদের পারুল খালাকে দিয়ে দেওয়া হয়েছে আর কি। পারুল খালাকে মোটামুটি সবাই চিনেন। পারুল খালা ছিল আমার মায়ের সুখ দুঃখের সঙ্গী। আমার বাবা বেঁচে থাকার আগ পর্যন্ত পারুল খালা আমাদের বাড়িতে আমার মাকে সাহায্য করতেন। পারুল খালা আমাদের কাছে এখন আমাদের বাসার একজন সাহায্যকারী না, পারুল খালা আমার কাছে আমার মায়ের প্রতিচ্ছবি মনে করেন। কারণ যখন দেশে যাই, গিয়ে যখন পারুল খালাকে দেখি, তখন মনে হয় যে মার সাথে পারুল খালা সাথে সাথে আছে, এরকম লাগে। পারুল খালা আমাদের কাছে এরকম একজন মানুষ। তো পারুল খালাকে আমার মার মিক্সশেপটা দিয়ে দেওয়া হয়েছে। আসলে এতে করে কি আসলে কোনো খারাপ হয়েছে? এটা আমি বলতেছি, এতে করে কি কোনো খারাপ হয়েছে? আমার আম্মার অনেক জিনিস, একটা সংসারে কম জিনিস না, আমার মার কোনো কাপড় চোপড় আমরা রাখি নাই। আমার মার কাপড় চোপড় একটা একটা করে আমাদের ফ্যামিলির সবাইকে দেওয়া হয়েছে, যেমন আমার চাচিদেরকে, আমার ফুফুকে। তারপরে আমার কাছে যেহেতু ছিল আমার মার রেখে যাওয়া, তাই আমি আর কষ্ট করে মার জিনিস নতুন করে আমার কাছে আনিনি। আমার মার যে 3টা শাড়ি আমার কাছে আছে, আমার ওই 3টা শাড়ি আমার কাছে আছে, ওগুলো আমার কাছে ইনশাআল্লাহ সারা জীবন আমি যতদিন বেঁচে আছি, আমার বাচ্চার বউরা আসলে তারা কি করবে আমি জানি না, বাট আমি যতদিন বেঁচে আছি ততদিন জিনিসগুলো আমি আগলায় রাখবো। এগুলো আমার মার স্মৃতি, আমার এটুকুই আমার কাছে এনাফ। আসলে স্মৃতি বলতে কিছু হয় না, মা তো মাই, যাকে জীবনের 36 বছর পাইছি, চলে গেছে। তো 36টা বছরের সব কিছুই মার সাথে তো কোনো কিছু আমি কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না।
তো আমাকে যিনি বলেছেন আপনি পারতেন আপনার শাশুড়ির সব স্মৃতি এভাবে মুছে ফেলতে। আমার শাশুড়ির কোনো স্মৃতি তো আমি ধরেই রাখতে পারবো না। আমি তো থাকি দেশের বাইরে, আল্লাহ না করুক এখন আমার শাশুড়ি বা আমার শ্বশুর অবশ্যই একজন না একজন যাবেই, এটাই দুনিয়ার নিয়ম। তো চলে গেলে বা আমার শ্বশুর শাশুড়ি দুজনেই যখন থাকবেন না, তখন আমার শ্বশুর শাশুড়ি যা জিনিসপত্র আছে আমি কি পারবো, আমি তখনও যদি দেশের বাহিরে থাকি আমি কি পারবো সব আমার কাছে এনে রাখতে? আমার ননাস কি পারবে? আমার আমার তার মেয়ের কথা বলি, আমি তো ছেলের বউ বাদ দিই, আমার ননাস থাকে বরিশালে, আপা কি পারবে যে মা বাবার সব জিনিস নিয়ে গিয়ে উনি ওনার সংসারে রাখতে? তো আমিও তো আমার মায়ের সব জিনিস আমার পক্ষে তো আগলায় রাখা সম্ভব না। আর যেহেতু জিনিসগুলো এখন আর ইউজ হয় না, যেগুলো ইউজ করার মতো, যেগুলো দোতলায় তোলার মতো, তার অনেক কিছু দোতলায় তোলা হয়েছে। যেগুলো আমার আম্মুর রুমে একটা রুমের মধ্যে ঢুকায়ে রাখা যায়, তাও আমার ভাই করে রাখছে, যাতে আমরা গেলে বা আমার ভাইও যখন আম্মুর কথা মনে হয় বা আমার ভাই যখন মনে হয় আম্মুর রুমটায় গিয়ে ভাই বসে, বা আমি দেশে গেলে আমার মার রুমটায় আমার যাই আমার ভালো লাগে। এটা হলো অন্যরকম একটা জিনিস। এটাও আমরা কত বছর ধরে রাখতে পারবো জানি না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে, যে মানুষ জলজান্ত একটা মানুষ, আমার মা বা আমার বাবা, তারা চলে গেছেন দুনিয়া থেকে, তাদের এই জিনিস, তাদের হাতের করে দেওয়া জিনিস এগুলো থাকবে না। এটাই তো স্বাভাবিক। যে জিনিসটা গুনে ধরতেছে একটা মানুষ নিলে সে ইউজ করতেছে, কাজে লাগতেছে। আর পারুল খালা চাইছে, তো তাকে যদি এখন না দেওয়া হয়, যেমন পারুল খালা প্রথমে আমার আম্মুর রুমের বেডটার কথা বলছিল, মানে খাটটা, আমার আম্মুর রুমের যে খাট, আমার আম্মার রুমে আপনারা দেখবেন অনেক পুরাতন আমলের খাট, ওইটা অনেক পুরাতন আমলের খাট। তো ওই খাটটাতে আমরা গিয়ে থাকতাম, আমার আব্বু আম্মু থাকতো। তো আমার ভাইয়া ওই খাটটা দিতে চায় নাই। আমার ভাইয়া বলছে যে এই খাটটা যেহেতু অনেক পুরাতন, আমার আব্বা মা থাকেন, এই খাটটা দেয়া যাবে না। পরে আমি পারুল খালাকে খাটের জন্য, পারুল খালা যেহেতু খাট চাইছে, এটা আসলে যে কথার প্রেক্ষিতে বলতে হচ্ছে বলে আজকে বলতে হলো। অনেকে হয়তো মনে করেন যে তাদের বাবা মা চলে গেছে, তাদের বাবা মার জন্য মনে হয় তারা কিছু করে না, কারণ আপনারা দেখতে পান না, দান সদাকাটা দেখাই না, এই জন্য আপনারা দেখতে পান না। বাবার মৃত্যুবার্ষিকী বলেন, এই যে মা চলে গেল, 1 বছর হয়ে গেল, মায়ের মৃত্যুবার্ষিকী বলেন, আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা যেহেতু দেশে থাকি না, আমাদেরকে দেশের মানুষকে আমি জানি, আমি যেটা জানি যে এরকম নিয়ে এসে কোরআন খতম করা, এটার কোনো ভ্যালু নাই। আপনি আপনার মার জন্য কোরআন পড়লে যে সোয়াব হবে, এই 10 জন হুজুর নিয়ে এসে যে কোরআন খতম দিবেন তার কোনো ভ্যালু নাই। এটা আমরা যখন থেকে জানি তখন থেকে আমরা এইসবের মধ্যে যাই না। আমরা চাই যে একটা জায়গায় দান করলে যাতে সেটা একটা কাজে লাগে বা সেটা একটা কোনো কিছু হয়। তো এই জিনিসগুলো যেহেতু দেখাই না, এই জন্য অনেকে মনে করেন এরা মনে হয় বাবা মার জন্য কিছু করে না, ওই গুটি কয়েক মানুষ মনে করেন আর কি। তা সেই কথার প্রেক্ষিতে কথা যেহেতু উঠলো তাই বলতে হলো। আমরা সন্তান হিসেবে আমাদের যতটুকু করার, আমার সন্তান হিসেবে যতটুকু করার, আমি আলহামদুলিল্লাহ আমার বাবা চলে যাওয়ার পর থেকে যতটুকু দরকার, যতটুকু আমার সামর্থ্য আছে করার চেষ্টা করি। তো পারুল খালাকে খাটটা আমি বলেছি, খালা আমি আপনার খাটের টাকা দিব আপনাকে, যেহেতু ভাইয়া বা আমি কেউই চাই না যে আমার মার স্মৃতি, মানে আমরা খাটটাতে যেহেতু এখনো রুমটা আছে, আম্মুর রুমটা, আমরা যাই বসি, সব জিনিস ওখানে আছে, তো খাটটা থাক। একটা সময় দেখা যাবে এই খাটটাও আর রাখা সম্ভব হবে না, কারণ দোতলায় যদি, নিচতলায় যদি কেউই না থাকে, মানুষ না থাকে, জিনিসের কি আর যত্ন থাকে? তো আমার আম্মা তো সব জিনিস খুব যত্ন করে রাখতো, তাইলে আম্মু নাই, আম্মুর জিনিসের মানে জিনিস না মানে জিনিস চলে যাচ্ছে, এটা দিয়ে তো আমার কষ্ট পেলাম নাই। তো এই যে আপনারা 2-1 গুটি কয়েক আছেন, আপনার ভাই এটা করলো, আপনার ভাবি এটা করলো, আমাকে এসে যখন বলেন না, মানে কেন বলেন আমি এটা আসলে বুঝে পাই না, কেন বলেন? মানে আমার ভিতরে কি ভাবেন যে আমার ভিতরে কিছু একটা জাগাবেন আর আমি এটা নিয়ে আমার ভাই ভাবির সাথে গিয়ে ঝগড়া করবো, এরকম কিছু? এটা তো কখনোই সম্ভব না, কারণ বাস্তব সত্য কথা এটা। আপনি আপনার জায়গায় নিজেকে দাঁড় করাবেন, তারপর চোখ বন্ধ করে চিন্তা করবেন, আপনার, জানি না আমি যে কমেন্টটা করেছেন আপনার বাবা মা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি বেঁচেও না থাকে তাহলে যদি আপনার ভাই থাকে বা আপনার বাবা মার সংসারের জিনিস মানে কোনটা একদম আগের মতো ঠিকঠাক আছে, আপনি নিজে চিন্তা করে দেখবেন। এটা কখনোই থাকে না, এটা সম্ভবই না। এটা আসলে যদি আমি বলি এটা হলো বোকার মতো কথা বলা হবে। তো আমার ভাবি আমার আম্মার কোনো স্মৃতি ধরে রাখতেছে না, এটা আসলে কি বলবো, সম্ভব না। এই জিনিসটা যখন নষ্ট হয়ে যাবে, গুনে খেয়ে নষ্ট হবে, তার চাইতে একটা মানুষ নিয়ে ইউজ করতেছে, এটা ভালো না? আমার মার যত টুকটাক জিনিস যাই বলেন, যতই যে দেওয়া হয়েছে সব আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই দেওয়া হয়েছে, যাতে তারা জিনিসটা নিয়ে গিয়ে ব্যবহার করে, তারা
যত্নে রাখে। আমিও কিন্তু বলেছি যে আমার আম্মার যে ডাইনিং টেবিল, আমার আম্মুর যে শখের ডাইনিং টেবিল আমার আব্বা খুব শখ করে বানাইছিল, আর ডাইনিং টেবিলের পাশে যে শোকেসটা, আমার যদি বাংলাদেশে যদি আমি যদি নিজে থাকতাম দেশে, তাহলে অবশ্যই আমি আমার মার এই দুইটা জিনিস এনে আমি আমার ঘরে রাখতাম। যেহেতু আমি দেশে থাকি না, আমি কোথায় নিয়ে এসে রাখবো, বা আমি কিভাবে জিনিসটাকে ঠিকঠাক করে রাখবো। তো যতটুকু সম্ভব আমার ভাইয়া ভাবি তারা ঠিক করে রাখবে, তাদের সংসার তারা তাদের মতো করে গুছায় রাখবে, এটাই তো স্বাভাবিক। তো আপনারা যারা এই যে মাঝে মধ্যে এসে এরকম খোঁচা দেন, আমি জানি না কেন মনে হয় যে এরকম খোঁচা দিলেই মনে হয় যে কি মনে হয়, কি মনে করে দেন, এটা একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। যাই হোক, আপনারা যেটাই মনে করেন যেটাই করেন, দুনিয়াতে বাস্তবতা মেনে নিতেই হবে, বাস্তব সত্যগুলো মেনে নিতেই হবে। আর আমি এটাই মনে করি, যেখানে আমার মাই নাই, আমার মায়ের এই জিনিসপত্র মানে এগুলা আসলে খুবই তুচ্ছ, খুবই তুচ্ছ। একটা মানুষ মারা গেলে সেই মানুষটার কি বলবো, ব্রাশটা পর্যন্ত পরে থাকে, তাই না? দাঁত ব্রাশ, ছোট্ট একটা জিনিসই বলি না কেন, দাঁত যে ব্রাশ করে সেই ব্রাশটা পর্যন্ত পরে থাকে। তো সেই ব্রাশটাই যেখানে পরে থাকে আর জলজান্ত মানুষটাই যেখানে থাকে না, তাহলে ওই ব্রাশটা দিয়ে কি হবে, কি করা যাবে, কি করতে পারবো? ওই দিনকে ফেসবুকে একটা ছোট্ট রিলস খুব ভাইরাল হয়েছিল। আমি রিলসটা দেখে আমার কাছে তখন মানে আরও বেশি মনে হচ্ছিল, একটা কবর কোনো কারণে খোঁড়া হয়েছে, একটা কবরের উপর আরেকটা কবর দেওয়া হয় না, তখন ওই কারণে হয়তো বা কবরটা খোঁড়া হয়েছে। তো যিনি কবর খুঁড়েছেন উনি দেখাচ্ছেন যে কাফনের যে কাপড়টা, কাফনের কাপড়টাও এখনো টান দিয়ে ছিঁড়া যাচ্ছে না, মানে এত মোটা কাপড় টান দিয়ে ছিঁড়া যাচ্ছে না, কিন্তু ভিতরে যে মানুষ, তার হাড্ডি গুড্ডিগুলোও মনে করেন যে একদম গুড়ি গুড়ি হয়ে গেছে, পোকায় খেয়ে তার হাড্ডি গুড্ডিগুলাও নাই, একদম গুড়ি গুড়ি হয়ে গেছে। তাই উনি বললেন যে আমরা এত অহংকার করি, এত মানুষের পিছনে মানুষ লেগে থাকি, এটা করি ওইটা করি, ঝগড়া ঝাঁটি বিবাদ এই সেই হাবি যাবি, কিন্তু দেখেন যে কাপড়টায় মুড়ায়ে ওনাকে কবরে শোয়ানো হয়েছে, কাফনের কাপড়টা পর্যন্ত এখনো ছেঁড়া যাচ্ছে না, অথচ মানুষটা পাউডার হয়ে গেছে, পোকায় হাড্ডিগুলোকে খেয়ে গুড়ি গুড়ি করে পাউডার করে ফেলেছে। তো এটাই যখন চিন্তা করব, তখন আসলে এই যে কার পিছনে গিয়ে কাকে খুঁচা দিব, কাকে কি করব, কার জন্য কোনটা করলাম, এই জিনিসগুলো তখন মাথায় আসবে না। আর আমারও যেমন মা, আমার ভাইয়েরও মা, আমারও যেমন বাবা, আমার ভাইয়েরও বাবা। আমি মেয়ে, আমার ওই সংসার, আমি যাব, বেড়াবো, ঘুরবো ফিরবো, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, আমি চলে আসব। আর দিন শেষে ওখানে আমার ভাইয়ের ফ্যামিলি থাকবে। তাই ওনারা যেটা বেটার মনে করবে, ওনারা যেটা ভালো মনে করবে, ওনারা সেটাই করবে। আর আমার ভাই আমার ভাবি কোনো কিছু করতে গেলে আমাকে জিজ্ঞেস করে। সো আমাকে এমন না যে আমার ভাইয়া ভাবি আমাকে বলে না, না বলে হয়তো বা এটা করে ফেলে। ইভেন আমার ভাবি যখন আম্মুর একটা একটা করে শাড়ি, একটা একটা করে 3 পিস মানুষকে দিচ্ছিল, আমাকে ভিডিও কলে রেখে দেখায় দিচ্ছিল, এটা দিয়ে দিব নিশি, ওইটা দিয়ে দিব নিশি। আমি বললাম হ্যাঁ ভাবি দাও, হ্যাঁ ভাবি দিয়ে দাও। তো এর চাইতে বড় কিছু আমার আর দরকার নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই যে যার যেসব আপুরা এসে এইভাবে করে বলেন, আমি তো মানুষ, একদিক থেকে ধরতে গেলে এই কথাগুলোর মাধ্যমে একবার হলেও মনের মধ্যে আমাকে কষ্ট দেন, আল্লাহ মাফ করুক। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো বলিনি, কিন্তু এরপর থেকে প্লিজ বলবেন না, কারণ আমার আম্মু থাকতে সংসার যেরকম ছিল, আম্মু না থাকাতে সংসার এরকম থাকবে না, এটাই স্বাভাবিক। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।